নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। আজকের ইঙ্গিত নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি কুনামি, আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী গৌরব। নমস্কার। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সমস্ত জল্পনার অবসান ঘটল। বিজেপির নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। অনেকদিন ধরেই চর্চা চলছিল সুকান্ত মজুমদারের পর এবার বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি কে হবেন। বুধবারের পর থেকেই কিন্তু সেটি স্পষ্ট হয়ে গিয়েছিল যে বিজেপির নতুন রাজ্য সভাপতি হতে চলেছেন শ্রমিক ভট্টাচার্য। বৃহস্পতিবার কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়াম হল থেকে ঘোষণা করা হলো বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের নাম। এবং শ্রমিক ভট্টাচার্যের হাত ধরে বিজেপির সংগঠন কতটা শক্তিশালী হবে এবং বিজেপির পাখির চোখ যে ২৬-এর বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনের আগে শ্রমিক ভট্টাচার্য দলকে কতটা শক্তিশালী করে তুলতে পারবেন, সেটি কিন্তু এখন লাখ টাকার প্রশ্ন। আপনাদের জানিয়ে রাখবো, ৬১ বছরের শ্রমিক ভট্টাচার্যের নতুন ইনিংস শুরু হলো। শ্রমিক ভট্টাচার্য তিনি বহুদিন ধরেই আরএসএস এর সঙ্গে যুক্ত রয়েছেন, প্রায় ৪০ বছর তিনি বিজেপির সঙ্গে যুক্ত রয়েছেন এবং বিজেপির মুখপাত্র হিসেবেও তিনি বহুদিন দায়িত্ব সামলেছেন এবং তিনি একটি সুবক্তা, অভিজ্ঞ নেতা, এতে কিন্তু কোনো রকম সন্দেহ নেই। আর এখানেই ইতিমধ্যেই ট্রাইব টিভি বাংলার খবরের সিলমোহর, অর্থাৎ প্রথম দিন থেকে আমরা দেখেছিলাম যেখানে জল্পনা উঠছিল যে শ্রমিক ভট্টাচার্যকে হয়তো বঙ্গ বিজেপির নতুন সভাপতি করা হতে পারে। আর একেবারেই তাই, গতকাল মনোনয়ন থেকে আজ একেবারেই সংবর্ধনা জ্ঞাপন, একেবারেই সাফ, একেবারেই স্পষ্ট, যেখানে দেখা গেল শ্রমিক ভট্টাচার্য অর্থাৎ শ্রমিক ভট্টাচার্যকে করা হলো বঙ্গ বিজেপির সভাপতি, নয়া সভাপতি। সুকান্ত মজুমদারের উত্তরসূরি করা হলো একেবারে শ্রমিক ভট্টাচার্যকে, অর্থাৎ গোটা বঙ্গের বিজেপির রাশ শ্রমিক ভট্টাচার্যের হাতেই, শ্রমিক ভট্টাচার্যের কাঁধেই। অর্থাৎ নতুন করে দলকে কিভাবে এগিয়ে নিয়ে যাবে, কিভাবে রণকৌশল, মূলত কৌশলগত দিক থেকে কীরকমভাবে কোন পদ্ধতিতে এগোবে দল। আগামীতে রয়েছে ২৬-এ বিধানসভা নির্বাচন, তার আগেই মূলত বঙ্গ বিজেপির রদবদল, সভাপতি পদে শ্রমিককে বসানো রীতিমতো কিন্তু মাস্টার স্ট্রোক দিতে চলেছে বঙ্গ বিজেপি, এমনটাই মনে করা হচ্ছে। আর এখানেই শ্রমিক ভট্টাচার্যের সংবর্ধনা যখন বিজেপির তরফ থেকে দেওয়া হচ্ছে, একই মঞ্চে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী সকলেই উপস্থিত ছিলেন। দীপক বর্মন থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রী, কেন্দ্রীয় নেতৃত্ব, রবিশঙ্কর প্রসাদ তিনিও উপস্থিত ছিলেন এবং তিনি সেখানে সব বললেন, তার মুখেও সেই একই কথা, একই প্রসঙ্গ উঠে এলো। কোন প্রসঙ্গ বলুন তো? যেখানে অপারেশন সিঁদুরের পর একমাত্র বাংলা থেকে শ্রমিক ভট্টাচার্য বিজেপির তরফ থেকে গিয়েছিল রাষ্ট্রের দরবারে, সেখানে অপারেশন সিঁদুরের সাফল্য তুলে ধরতে। আর সেই রবিশঙ্করের কথাতেও আবারও আজ একই কথা স্পষ্ট হলো। তাকে বলতে শোনা গেল, এত সুন্দরভাবে বক্তব্য রেখেছেন শ্রমিকবাবু, রীতিমতো একেবারেই রাষ্ট্রীয় সভাস্তরে, যেখানে মূলত একেবারে পাকিস্তানের বর্বরতার ছবি তুলে ধরা হয়েছে, সেখানে নাকি নিখুঁতভাবে একেবারে পয়েন্ট টু পয়েন্ট, লজিক টু লজিক কথা বলেছেন শ্রমিক ভট্টাচার্য, এমনটা আজও রবিশঙ্কর প্রসাদকে বলতে শোনা গেল। পাশাপাশি তিনি এও বললেন, শ্রমিক ভট্টাচার্য একজন ভালো সাংগঠনিক, একজন ভালো বক্তা এবং সংগঠনকে কীভাবে মজবুত করতে হয় সে বিষয়ে শ্রমিকবাবুর জানা রয়েছে। রবিশঙ্কর প্রসাদ এ কথা বলেছেন। আর তারপরেই আজ রবিশঙ্কর প্রসাদের মূলত আসার পর তার হাত ধরেই বঙ্গ বিজেপিতে রদবদল ঘটল এবং সেখানে সুকান্ত মজুমদারের বদলে বসানো হলো শ্রমিক ভট্টাচার্যকে। কুনামি, একেবারে শ্রমিক ভট্টাচার্যকে এই যে নতুন রাজ্য সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে, তারপরে একদিকে যেমন দেখা যাচ্ছে কর্মী সমর্থকরা, বিজেপি নেতৃত্বরা তারা উচ্ছ্বসিত, তারা খুশি প্রকাশ করছেন এবং শ্রমিক ভট্টাচার্যের হাত ধরে সংগঠন যে আরো শক্তিশালী হবে এবং ২৬-এর বিধানসভা নির্বাচনে বিজেপি যে আরো ভালো ফল করবে তা নিয়ে কিন্তু তারা আশাবাদী রয়েছেন। কিন্তু অপরদিকে একাংশ দেখা যাচ্ছে শ্রমিক ভট্টাচার্যকে রাজ্য সভাপতি পদে বসানোর পর অসন্তোষ দেখা দিয়েছে। তারা বিভিন্ন রকম অভিযোগ তুলছেন, তারা সুকান্ত মজুমদারের সঙ্গে তুলনা করেছেন শ্রমিক ভট্টাচার্যের এবং অপরদিকে শ্রমিক ভট্টাচার্যের বিরুদ্ধে যে শ্লীলতাহানি, ধর্ষণের অভিযোগ রয়েছে আপনারা নিশ্চয়ই জানেন, সেগুলোকেও কিন্তু তারা বারংবার তুলে ধরেছেন এবং এক্ষেত্রে তারা বারংবার তুলে ধরেছেন যে বিজেপি বারংবার নারী নিরাপত্তা নিয়ে, নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন তোলে এবং শাসক দলকে একের পর এক প্রশ্ন করে। এক্ষেত্রে যদি রাজ্য বিজেপির সভাপতির বিরুদ্ধেই এই ধরনের অভিযোগ থাকে তাহলে দল কতটা শক্তিশালী হবে, এমনটাই কিন্তু তারা প্রশ্ন তুলেছেন। অপরদিকে
2019-এ আমরা জানি বিজেপির রাজ্য সভাপতি ছিলেন দিলীপ ঘোষ এবং দিলীপ ঘোষের হাত ধরে কিন্তু বিজেপির আসন সংখ্যা 2 থেকে 1 লাফে চলে গিয়েছিল 18-তে, অর্থাৎ 19-এর বিধানসভা ভোটে দিলীপ ঘোষের 2019-এর লোকসভা ভোটে দিলীপ ঘোষের হাত ধরে দল যে ভীষণ শক্তিশালী হয়েছিল এবং এ রাজ্যে লোকসভা ভোটে ভালো ফল করেছিল সেটা আমরা জানি। অপরদিকে 2021-এর বিধানসভা ভোটে 200 স্বপ্ন দেখেছিল বিজেপি বারংবার বলেছিল যে 200 আসন পাবে তারা, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ তারা পশ্চিমবঙ্গে ভোট প্রচার করতে এসেছিলেন এবং বিভিন্ন জনসভা থেকে তারা 200 পারের কিন্তু স্বপ্ন দেখিয়েছিলেন। সেক্ষেত্রে বিজেপি 21-এর বিধানসভা ভোটে 77টি আসন জেতে এবং 2024-এর লোকসভা ভোটে যখন রাজ্য সভাপতি হন সুকান্ত মজুমদার, তখন কিন্তু আসন সংখ্যা কমে যায় বিজেপির, অর্থাৎ 19 থেকে নেমে আসে 14টিতে। এটি কিন্তু একেবারে গুরুত্বপূর্ণ, অনেকেই এ নিয়ে বারংবার প্রশ্ন তুলেছেন। আর এখন সামনেই 26-এর বিধানসভা নির্বাচন রয়েছে, আর তার আগে বিজেপির গুরুত্বপূর্ণ পদে রদবদল, অর্থাৎ সুকান্ত মজুমদারের বদলে রাজ্য বিজেপি সভাপতি পদে বসানো হলো শ্রমিক ভট্টাচার্যকে। এক্ষেত্রে এটাই দেখার বিধানসভা ভোটে বিজেপি তাদের স্বপ্ন কতটা পূরণ করতে পারে। অর্থাৎ বিজেপি বারংবার বলে আসছে 26-এর বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেস বিদায় নেবে এবং বিজেপি এ রাজ্যে আসবে, এমনটাই তারা বারংবার বলে আসছেন। সেক্ষেত্রে শ্রমিক ভট্টাচার্যের হাত ধরে বিজেপি তাদের এই স্বপ্ন কতটা পূরণ করতে পারে সেটাই এখন দেখার। গৌরব, একেবারেই এই সমস্ত বিষয় নিয়ে একটি প্রতিবেদন আমরা যাব, তার আগে মূলত জানিয়ে রাখি আপনাদের ইতিমধ্যে যেই ছবি একেবারেই স্পষ্ট হয়ে গিয়েছে বঙ্গ বিজেপির কাছে, পাশাপাশি কর্মী সমর্থক যারা রয়েছেন, বিজেপি কর্মী সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু একেবারেই সাফ জেনে গিয়েছেন, যেখানে দাঁড়িয়ে থেকে এখনো পর্যন্ত শ্রমিক ভট্টাচার্য যেভাবে মূলত সাংগঠনিক দিক থেকে অনেকটা এগিয়ে যেতে পারে এমনটা মনে করা হচ্ছে। আন্তর্জাতিক একেবারে বলা যেতে পারে যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা যেমনটা বলছেন, যেখানে দাঁড়িয়ে থেকে বলা যেতে পারে বিজেপির তরফ থেকে বারংবার বলা হয়, যেখানে প্রধানমন্ত্রী মোদীকেও আমরা দেখি বারংবার বিভিন্ন দেশে সফর করেন, একটা কূটনৈতিক দিক থেকে দাঁড়িয়ে দেখে বলা যেতে পারে একটা বড়সড় ভূমিকা পদক্ষেপ গ্রহণ করতে শুরু করে। কিন্তু সেখানেই মূলত এবার যেখানে দেখা যাচ্ছে যে একই রকমভাবে মূলত যেখানে এই কূটনৈতিক প্রচারে কোথাও যেন একটা কূটনৈতিক বার্তা দেওয়া হলো, যেখানে মূলত পাকিস্তানের বর্বরতার ছবি যখন তুলে ধরতে, পাকিস্তানের অসভ্যতার ছবি যখন তুলে ধরতে রীতিমতো শ্রমিক ভট্টাচার্যের প্রতিনিধি দল রীতিমতো পৌঁছে গেল রাষ্ট্রীয় দরবারে, সেখানে কিন্তু মূলত পাকিস্তানের বর্বরতার ছবি সাফভাবে তুলে ধরলেন শ্রমিক ভট্টাচার্য। আলোচনা করব এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছেন বিজেপি নেত্রী রুবি মণ্ডল। ম্যাডাম নমস্কার, আপনাকে ট্রাইব টিভি বাংলায় স্বাগত। প্রথমেই যে প্রশ্নটি আপনাকে করব, এই যে সুকান্ত মজুমদারকে সরিয়ে শ্রমিক ভট্টাচার্যকে নতুন সভাপতি করলো বিজেপি, কি বলবেন এই বিষয়ে আপনি? দেখুন, বিজেপির এরকম সভাপতি চেঞ্জ হয়, কেউ একেবারে পুরো থেকে যায় এরকম কোনো ব্যাপার নেই। সভাপতি প্রত্যেকবারই চেঞ্জ হয়, তো এবারও চেঞ্জ হয়েছে। আর যিনি হয়েছেন তিনি অত্যন্ত সুরাজনীতিবিদ, এটা আমি বলতে পারি, কারণ উনি খুব গ্রাউন্ড থেকে উঠে আসা একজন ব্যক্তি এবং সমস্ত স্তরে উনি কাজ করেছেন। উনি একসময় আপনারাও জানেন ভোটের ইলেকশনে দাঁড়িয়েছিলেন, ইলেকশনের দায়িত্বে ছিলেন, প্লাস উনি রাজ্যের সাধারণ সম্পাদক ছিলেন এক সময়, উনি রাজ্যের যুব সম্পাদক ছিলেন এক সময়। উনি প্রচুর দায়িত্ব পালন করেছেন, প্রধান মুখপাত্র হিসেবে বহুদিন উনি ছিলেন, সেটাও আমরা জানি, এবং এমএলএ হয়েছিলেন এবং এমপি এখন বর্তমানে রয়েছেন। তো সম্পূর্ণভাবে সর্বস্তরে উনি কাজ করেছেন। এরকম একজন সুযোগ্য মানে সভাপতি পেয়ে আমরা অত্যন্ত গর্বিত এবং আমরা অত্যন্ত খুশি। আমরা এটা আশা রাখছি এবং বিশ্বাস রাখছি, এটাই আমাদের বিশ্বাস যে প্রত্যেকটা স্তরে সবাই একসাথে আমরা কাজ করব এবং আগামী দিনে ভারতীয় জনতা পার্টিকে 26-এ আমরা পশ্চিমবঙ্গে নিয়ে আসবো এবং তৃণমূলের বিসর্জন দেব। রবি ম্যাডাম, আপনার কাছে একটি বিষয়, আমি গৌরব রয়েছি আপনার সঙ্গে। দেখুন, ইতিমধ্যেই শ্রমিক ভট্টাচার্য সভাপতি পদে বসার পর বিজেপির কৌশলে মূলত কি কি পরিবর্তন আসতে পারে, মূলত কৌশলগত পরিবর্তন কি কি লক্ষ্য করা যেতে পারে বঙ্গ বিজেপির তরফ থেকে? দেখুন, উনি আজকের রাজনীতিবিদ নয়, উনি আজকের রাজনীতি করছেন না। যেই সময় ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে 0.58% ছিল, মানে 0.58, বুঝতে পারছেন কতটা কম ছিল, সেই সময় থেকে উনি সংগঠনটাকে কিন্তু কোনো সময় হতাশ হয়ে ছেড়ে দেয়নি। সেই সময় উনি ধরে রেখেছে এবং তার সংগঠনকে ধরে রেখেছে, ভারতীয় জনতা পার্টির পুরো সংগঠনকে পশ্চিমবঙ্গে ধরে রেখে তারা এগিয়ে গেছে।
কেউ একা সভাপতিত্ব করলে বা কোনো কিছু একা কোনো কিছু হয় না যেরকম সঠিক, সবাইকে নিয়ে কাজ করে এগিয়েছিলেন। এবং আজকে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি প্রায় ভারতীয় জনতা পার্টির প্রায় 39% ভোট শতাংশ বেড়েছে। সেই স্তর থেকে সেই লেভেল অব্দি নিয়ে গেছে, সেই নিয়ে আমাদের কোনো মানে কথাই থাকতে পারে না। উনি অত্যন্ত সুযোগ্য একজন মানে সভাপতি আমরা পেয়েছি। আমরা আগামী দিনে দারুণ ভাবে আমরা এগোবো। কত সংখ্যক পাবো পরিসংখ্যকটা আমরা হয়তো বলতে পারছি না এখনো, জানি না শ্রমিকদা বলেছেন কিনা, আমি তো নিউজ চ্যানেলে রয়েছি। শ্রমিকদা এখনো পরিসংখ্যা বলেছে কিনা, তবে এবার আমরা জয়ী হব সেটা আমাদের বিশ্বাস আছে। আমরা একত্রিত ভাবে সবাই মিলে একসাথে লড়বো এবং ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠিত করব, এটাই আমাদের সংকল্প। ম্যাডাম, আগামী 26-এর বিধানসভা নির্বাচনের জন্য শ্রমিক ভট্টাচার্যের কাছে প্রধান চ্যালেঞ্জ কি হতে পারে? দেখুন, প্রধান চ্যালেঞ্জ বলতে যেটা হয়, এদের হচ্ছে মিথ্যে অনেক রকম কুরুচিপূর্ণ এলিগেশনস, যেটা আগাগোড়াই করে এসছে। আমরা এই কিছুদিন আগেই দেখেছি কার্তিক মহারাজকে অব্দি উনি ছাড়েননি এই রাজ্যের মানে কি বলবো, এই রাজ্য সরকার। তো এরকম প্রচুরবার মহিলা দিয়ে এরকম নানা রকম এলিগেশনস দেওয়ানোর চেষ্টা করছে। এবং আমিও নিউজ চ্যানেলে বসে আছি, আমার এগেনস্টও শ্লীলতাহানির কেস রয়েছে। তো এরকম শ্রমিকদার এগেনস্টেও আগেও করেছে এরা এ ধরনের কেস, কার্তিক মহারাজকেও ছাড়েনি। এরকম বহু আমাদের কর্মী আছে যাদের এগেনস্টে নানা রকম কেস রয়েছে। এই নানা রকম কেসের দিক থেকে আমাদের একটু ভাবতে হবে। সেটা আমাদের লিগ্যাল টিম, আশা করছি আগামী দিনে যেই লিগ্যাল টিমের যেই থাকবে সে নিশ্চয়ই সেটা দেখবে। এই বিষয়টা আমরা দেখব। এবং সন্ত্রাসের বিরুদ্ধে, সন্ত্রাসটা নিয়ে আমরা একটু আমাদের চিন্তা ভাবনা করতে হবে। কারণ আমরা দেখেছি তৃণমূল জিতলেও আনন্দে খুশি হয়েও বোম টোম মেরে দিচ্ছে। তো সেই নিয়ে আমাদের একটু ভাবনা চিন্তা করতে হবে যে পশ্চিমবঙ্গের এই সন্ত্রাস থেকে কতটা কি ওভারকাম আমরা করে উঠতে পারবো, এর বিরুদ্ধে কতটা কি কঠোরভাবে আমরা দাঁড়িয়ে থাকতে পারবো, সেটা আমাদের একটু ভাবতে হবে। বাকি সব সংগঠনের দিক থেকে, সমস্ত দিক থেকে আমরা যথেষ্ট এখন শক্তিশালী আছি, আগামী দিনে আরো শক্তিশালী হব। ম্যাডাম, যেমনটা আপনি বললেন এই যে বিভিন্ন অভিযোগ, এক্ষেত্রে শ্রমিক ভট্টাচার্যের বিরুদ্ধে কিন্তু শ্লীলতাহানি, ধর্ষণ সহ একাধিক অভিযোগ রয়েছে। এক্ষেত্রে আপনাদের দলেরই একাংশ এই যে শ্রমিক ভট্টাচার্যকে সভাপতি পদে বসানো হলো, এক্ষেত্রে তারা অসন্তোষ প্রকাশ করছেন এবং তারা পদত্যাগ করার কথা বলছেন। কি বলবেন এ বিষয়ে? কে পদত্যাগ করার কথা বলছে আমার কাছে এখনো অব্দি আসেনি। আমি একটু আগেই ক্লিয়ার করে দিলাম যে আমাদের প্রায় 40 জন কর্মী একসঙ্গে হতে পারে তারা হয়তো সদ্য এসছে, তারা হয়তো শ্রমিকদের সাথে কোনোদিন কাজ করেনি, বা শ্রমিকদার হয়তো লেভেলটা হয়তো ওনারা এখনো বুঝতে পারেনি। কাজ করেনি বলেই শ্রমিকদেরকে এখনো রিড করতে পারেনি। কাজ করলে তাদের এই ভুল ভ্রান্তি তাদেরও মিটে যাবে, সেটা আমাদের পুরো বিশ্বাস আছে। আর আমি একটু আগেই বললাম, আমার মতো সাধারণ কর্মীর এগেনস্টে যদি শ্লীলতাহানির কেস দিয়ে দেয়, তাহলে বুঝতেই পারছেন রাজনীতিতে এগুলো খুব স্বাভাবিক জিনিস। প্রচুর কেস খেয়ে খেয়ে উঠতে হয়। তার মানে এই না যে তিনি এই বিষয়ে অভিযুক্ত বা এরকম কোনো ব্যাপার নেই। এরকম প্রচুর কেস আমাদেরকে খেতে হয় এবং প্রতিটা সময় খেতে হয়। আমাদের প্রত্যেকটা কর্মী তো, যুবর প্রত্যেকটা কর্মীর গাঁজা কেস তো একদম পেটেল, মানে গাঁজা কেস আমাদেরকে দিয়েই রেখেছে প্রত্যেককে। তো এই ধরনের কেস আমাদের নানা রকম কেস খেয়ে বসে বসে থাকতে হয়। এবং আমার অ্যাটেম্পট টু মার্ডারের কেসও আছে আমার এগেনস্টে। তো বুঝতেই পারছেন, একটা যখনই কেউ রাজনীতিতে ধীরে ধীরে উঠতে চায়, তাকে নানা রকম ভাবে শাসক দল ডমিনেট করার চেষ্টা করছে নানা ধরনের কেস দিয়ে। এটা আগেও হয়েছে, আবারও হবে হয়তো। সেটা নিয়ে আমরা বিচলিত নই, সেটাও আমরা মোকাবিলা করে নেব। ম্যাডাম, শ্রমিক ভট্টাচার্যকে সভাপতি হিসেবে নির্বাচনের পেছনে দলের কৌশলগত চিন্তা কি ছিল? এক্ষেত্রে তো আরো বঙ্গে বিজেপি সেরকম নেতা ছিলেন, অভিজ্ঞ নেতা ছিলেন আরো। এক্ষেত্রে শ্রমিক ভট্টাচার্যকেই বেছে নেওয়ার কারণ কি? সেই কারণটা তো এক্স্যাক্টলি আমি বলতে পারবো না, তবে একটা কারণ আমি বলতে পারি। এটা আমাদের কাছে একটা মানে দারুণ একটা নিদর্শন হচ্ছে। কারণ আমরা অনেকবার দেখেছি, অনেকে আছে, অনেক পলিটিক্যাল পার্টিতে দেখেছি, যে যেমন কংগ্রেসেই দেখেছি যে এসি ঘর থেকে বেরিয়ে ডিরেক্টলি বড় বড় পদ পেয়ে যায়। কিন্তু ভারতীয় জনতা পার্টিতে সেটা হয় না। যে গ্রাউন্ড লেভেল থেকে উঠে আসা, এক এক সিঁড়ি ধাপ পেরিয়ে কতটা কঠোর পরিশ্রম করে সংগঠনকে ধরে রেখে এগিয়ে যাওয়ার যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটা যে ওভারকাম করতে পারে সেই আগামী দিনের নেতা, এবং সেটা শ্রমিক ভট্টাচার্য দেখিয়ে দিল এবং আমাদের কাছে একটা দারুণ নিদর্শন। কিন্তু রুমি ম্যাম, আপনাদের মধ্যে রীতিমতো যেমনটা বললেন, নিম্ন স্তর থেকে উঠে এসে সাংগঠনিক একটা শক্তি, মানে একটা বলা যেতে পারে সাংগঠনিক শক্তিটাকে মূলত মজবুত করে রীতিমতো একটা জায়গায় আসা, পজিশন পাওয়া, কিন্তু সবাই তো আপনাদের দলে তেমন নেই। দেখা যাচ্ছে কেউ কেউ এসছেন অন্য অন্য দল থেকে এসে রীতিমতো একটা ভালো পজিশন পেয়ে গিয়েছেন, সেই বিষয়ে কি বলবেন?
দেখুন, যারা পেয়ে গেছে তারা পেয়ে গেছে, তারা তারা তাদের যোগ্যতাতেই পেয়েছে। এবং অনেকে আছে যারা, ধরুন আমরা হয়তো অনেক পুরনো যারা কর্মী রয়েছে, এটাও ঠিক যে তারা হয়তো সংগঠনকে সেই পরিমাণে সময় দিতে পারছে না। যে সময় দিতে পারছে, আমরা তো চাইবো যে তাকেই এগিয়ে নিয়ে আসতে। এটা কোনো সমস্যার কোনো ব্যাপার না, এটা হচ্ছে সম্মিলিত হয়ে কাজ করা। এটা হচ্ছে যারা পুরনো কর্মী, যারা নতুন কর্মী, যারা আহ আহ, সবাই সর্বস্তরে, যাদের বয়স্ক, ইয়াং, মহিলা, সবাই মিলে আমরা একসাথে কাজ করব, সেটাই একটা নিদর্শন প্রদর্শন করা, আর কিছুই নয়। আর এটাতে আমাদের কর্মীদের অনেক বিশ্বাস বাড়বে, যারা গ্রাসরুট লেভেল থেকে, গ্রাউন্ড লেভেল থেকে উঠে আসছি না। ধরুন আমি একটা সময়, আমি এখানে বসে আছি প্যানেলে, আমি কিন্তু প্রথমে বুথে কাজ করেছি, শক্তি কেন্দ্রে কাজ করেছি, মন্ডলে কাজ করেছি। ধীরে 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 অনেক অনেক কষ্ট করে, আমাকে প্রচুর নেতা আছে এখনো চেনে না, প্রচুর নেতা আছে, এবং যারা রাজ্য কমিটিতে আছে তারাও হয়তো আমাকে চেনে না। কিন্তু এই যে, এটা আমার কাছে না একটা আলাদা রকম একটা বিশ্বাস জাগিয়েছে। আমার মতো যারা কর্মী রয়েছে, যারা গ্রাউন্ড থেকে উঠে এসছে, তাদের মধ্যে একটা বিশ্বাস আলাদা রকমের, যে হ্যাঁ, ভারতীয় জনতা পার্টি এমন একটা পার্টি যে সবাইকে সুযোগ দেয়। তার জন্য তাকে এসি ঘরে অনেক ধনবান ব্যক্তি হতে হবে এরকম কোনো ব্যাপার নেই। যার ক্যাপাবিলিটি আছে তাকে ভারতীয় জনতা পার্টি একবার হলেও সুযোগ দেয়, সেটা প্রমাণ হলো আজকে। দারুণ ভাবে আমরা খুশি, এবং আমাদের মনের মধ্যে অনেক 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 বিশ্বাস এসছে। রুবি ম্যাডাম, আজকে সায়েন্স সিটিতে যে অনুষ্ঠান হলো সভাপতি নির্বাচনে, সেই অনুষ্ঠানে দিলীপ ঘোষকে আমন্ত্রণ জানানো হয়নি। এক্ষেত্রে দিলীপ ঘোষের অনুপস্থিতি কি শ্রমিকের নিয়োগ নিয়ে দলের অভ্যন্তরে অসন্তোষের ইঙ্গিত দিচ্ছে না? না না, এর আগেও আমি যেটা দেখেছি, দেখুন এই নিয়ে আমি সেরকম কোনো মন্তব্য করতে পারবো না, এটা উচ্চতর নেতৃত্বের বিষয়, যারা কমিটি করেছে তাদের বিষয়। কিন্তু দিলীপ দাকে এর আগেও আমি আরেকটা প্রোগ্রামও দেখেছি অ্যাটেন্ড করতে, না। এবার তার কোনো সমস্যা আছে কিনা, তার সেও সদ্য বিবাহিত জীবন লিড করছে, তার হয়তো পারিবারিক কোনো বিষয়ও থাকতে পারে, আবার অন্য কিছু বিষয়ও থাকতে পারে, এই বিষয় আমার জানা নেই। বেসিক্যালি এটা উচ্চতর নেতৃত্ব বলতে পারবে আপনাদের। কিন্তু রুবি ম্যাম, কোথাও কি একটু কোণঠাসা করে দেওয়ার চেষ্টা চলছে না, বা নিজেই কি কোথাও কোণঠাসা হয়ে যাওয়ার চেষ্টা করছেন দিলীপ ঘোষ? কেননা তাকে যখন জিজ্ঞেস করা হচ্ছে, স্পেশালি আমার বুলেটিনে এসেছিলেন, তিনি বলছেন রীতিমতো কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্ত, তাকে যেখানে মনে করা হবে সেখানে তাকে পজিশন দেওয়া হবে, তাকে যেখানে মনে করা হবে আমন্ত্রণ জানানো হবে। কিন্তু তিনি আমন্ত্রণই পাননি। আজকের এই অনুষ্ঠান, সেখানেও আমন্ত্রণ তাকে দেওয়া হয়নি। রীতিমতো কোথাও কি একটা কোণঠাসা নিজে থেকে হতে চাচ্ছেন, নাকি দল তাকে কোণঠাসা করার চেষ্টা করছে? না, দল থেকে কোনো কোণঠাসা কাউকে করা হয় না। আমি যতদূর জানি, যে এখনো অব্দি আমি দেখেছি যে কেউ যদি অনেকদিন বসেও রয়েছে, দল তাকে পুনরায় সুযোগ দেয়। এবার কি বিষয় কি না বিষয় সেটা তো আমি বলতে পারবো না, কেন্দ্রীয় উচ্চতর নেতৃত্বের বিষয়, তার সাথে তো আর আমার ডিসকাশন হয় না, সেই বিষয়ে আমি জানতে পারবো না। কিন্তু এটা আমি দেখেছি, দলের থেকেছি, দলে খেটেছি, দলে এতদিন কাজ করছি, একটা জিনিস দেখেছি, যে মানুষটা অনেকদিন ধরে বসে আছে, সেটা যদি দল যদি দেখে তাকে কোন জায়গাটা দেওয়া উচিত, পুনরায় বিবেচনা করে তাকে আবার সেখানে পুট করে দেয়। সুতরাং ভারতীয় জনতা পার্টিতে কেউ যদি ভাবে যে আমি বসে থাকবো, বা বসে থাকার মতো ইচ্ছেও যদি কেউ প্রকাশ করে, আমার মনে হয় না সেই সুযোগ সে পাবে। নিশ্চয়ই এখন হয়তো তাকে তাকে হয়তো রেস্ট দিয়েছে, আবার কিছুদিন বাদে হয়তো তাকেই হয়তো দৌড় করাবে, তাকে অন্য আবার একটা গুরুতর দায়িত্ব দিয়ে দিতে পারে, সেটা ভারতীয় জনতা পার্টিতে সম্ভব। একেবারে সংখ্যা 2 থেকে 18-তে নিয়ে আসা, আবার পুনরায় 2021-এর পর সুকান্ত মজুমদার বাবু আসলেন, তার নেতৃত্বে রীতিমতো সেই 18 থেকে নেমে এলো 12-তে। রীতিমতো তো একটা ধরাশায়ী প্রস্তুতি হয়ে গিয়েছিল। আবার সেই সাংগঠনিক থেকে জোর দেওয়ার জন্য মূলত কি শ্রমিক ভট্টাচার্যকে নিয়ে আনা হলো, এমনটা মনে করা হচ্ছে। কিন্তু কোথাও কি সাংগঠনিক দিক থেকে রীতিমতো একটা মজবুত, একটা বলা যেতে পারে একজন ব্যক্তি ছিলেন না দিলীপ ঘোষ, সেখানে কি মূলত রেস দেওয়ার যে একটা চিন্তাভাবনা, মূলত আগামীতে 26-এ নির্বাচন রয়েছে, তার আগে তো মূলত এই রেস দেওয়ার একটা চিন্তাভাবনা, এই মূলত কৌশল পিছনে মূলত কি মাস্টারদুক দিয়ে চলেছে বিজেপি? দেখুন, ওনাকে অন্য রকম দায়িত্বও দিতে পারে। আমি বলছি না, ভারতীয় জনতা পার্টিকে কখনো দেখিনি কোনো কর্মীকে বসিয়ে রাখতে, তাকে ঠিক কোন জায়গাটা দিতে হবে না দিতে হবে সেটা ভারতীয় জনতা পার্টি খুব ভালো করে জানে। তো ভারতীয় জনতা পার্টি উচ্চতর নেতৃত্ব যারা আছে, তারা ডিসিশন ডেফিনেটলি নেবে, কিছু না কিছু পদক্ষেপ ডেফিনেটলি নেবে। তো কবে নেবে, কি নেবে, সেটা আমি বলতে পারছি না। তবে আগামী দিনে আমরা সবাই একত্রিতভাবে লড়বো, এবং আমরা জয়ী হব সেই বিশ্বাস আছে। প্রত্যেকটি স্তরে যারাই আমরা কাজ করি, সেটা রাজ্য স্তর হোক, সেটা জেলার স্তর হোক, সেটা মন্ডল স্তর হোক, সেটা বুথ স্তর হোক, সেটা সেই স্তরে সবাই আমরা কর্মী। তো আমরা সবাই ইউনাইটেডলি কাজ করব, সেটাই আমাদের আগামী দিনের লক্ষ্য। এবং ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে আসবে, পশ্চিমবঙ্গে পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, সেটাই আমাদের সংকল্প। রুবি ম্যাডাম, আজকে
শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি পদে বসার পরই প্রথমে সংখ্যালঘুদের উদ্দেশ্যে তিনি বলেছেন যে মুসলমান মানেই কি সমাজ বিরোধী, যারা আমাদের অচ্ছুত মনে করেন তাদের বলবো আমাদের ভোট দিতে না চাইলে দেবেন না, কিন্তু আয়নার সামনে দাঁড়ান, দেখতে পাবেন বাংলায় সবচেয়ে বেশি খুন হয়েছে মুসলমানরাই, কাদের জন্য এটা হলো তাদের বিদায় জানাবেন না। এবং সংখ্যালঘুদের নিয়ে শ্রমিক ভট্টাচার্যের এই যে বার্তা বিজেপির ইমেজ পাল্টাতে কি সাহায্য করবে? দেখুন, সংখ্যালঘু সম্প্রদায়কে ভুল বুঝিয়ে রাখা হয়েছে। খালি বলা হয় বিজেপি আসলেই তোমাদেরকে এখান থেকে তাড়িয়ে দেবে। বিজেপি তো প্রায় 19টি রাজ্যে রয়েছে, কোথা থেকে কি তাড়িয়ে দিয়েছে? কোথা থেকে তাড়িয়ে দিয়েছে? এনআরসি আসলে আপনাদেরকে তাড়িয়ে দেবে, সিএ অ্যাপ্লিকেবল হলে পশ্চিমবঙ্গ পুরো ভারতবর্ষ জুড়ে মুসলিমদেরকে তাড়িয়ে দেওয়া হবে, এরকম একটা ভুল বার্তা দিয়ে রাখা হয়েছে এবং এদের ভোট ব্যাংকে ইউজ করা হয় জাস্ট। যেখানে ভারতীয় জনতা পার্টি সবকা সাথ সবকা বিকাশের সাথে কাজ করে, সেখানে অন্যান্য পার্টিরা এদের ভোটের জন্যই শুধুমাত্র ইউজ করে। এটা একটা বিষয় আছে, কেন তাদের হাতে আমরা দেখেছি বোম তুলে দেওয়া হচ্ছে। এই যে কলেজের স্টুডেন্ট গুলো আছে, এই যে বাচ্চা স্টুডেন্ট আছে, দেখুন এই যে স্টুডেন্টটা রয়েছে, এই গত কিছুদিন আগে যে ইনসিডেন্টটা হলো, মনোজিৎ কত বড় বয়সে, ওর এখনই গণধর্ষণের মতো কেসে লিপ্ত হয়ে গেছে, এটা ভাবা যায়? এবং সে কিন্তু একা এই সিস্টেমের মধ্যে নেই, সে তার সাথে আরো সাগরেদ রয়েছে, তারা এটাই শিখছে। একটা স্টুডেন্টেরকে এতটা পাওয়ার দিয়ে দেওয়া, তার হাতে আর্মস দিয়ে দেওয়া, তার হাতে বোম দিয়ে দেওয়া, ঠিক আছে, এটা শুধু মানে মনোজিতের মতো লোক না, এটা সংখ্যালঘু ক্ষেত্রে তো বিভৎসভাবে দেখা যায়। মুর্শিদাবাদ বলুন, মালদা বলুন, মুর্শিদাবাদে গতকালের একটা ইনসিডেন্ট, পারিবারিক অশান্তি হচ্ছে, বোম্বিং করছে। মানে বোমটা কত ইজিলি অ্যাভেলেবেল হয়ে গেছে। যখনই হাতে কলম আসবে, যখনই হাতে বিদ্যা আসবে না, তখনই তারা এগুলো ছেড়ে দেবে। আর ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা ফেসিলিটিস প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষ পায় এবং ভারতীয় জনতা পার্টি সবকা সাথ সবকা বিকাশের সাথেই কাজ করবে আগামী দিনে। সুতরাং যাদের এরা ভুল বুঝিয়ে রেখেছে, আমরা চাই না যে তারা এভাবে ইউজ হোক, আমরা চাই তারা সুশিক্ষিত হোক, তারাও এপিজে আব্দুল কালামের মতো একজন হোক। আমরা চাই না তারা লাদেনের মতো কেউ হোক। আমরা চাই না যে তাদের হাতে সবসময় ইট থাকুক, তাদের হাতে সবসময় আর্মস থাকুক, তাদের হাতে সবসময় বোম থাকুক। তারা কেন সবসময় সন্ত্রাসে লিপ্ত হবে? কেন সবসময় কোনো সন্ত্রাসে লিপ্ত হলে কোথাও না কোথাও দেখা যায় যে তাদের সম্প্রদায়ের মানুষই ইনভলভ রয়েছে? এটা আমাদেরও তো খারাপ লাগে। আমরা তো চাই ভারতবর্ষ, যেখানে আমরা ধর্মনিরপেক্ষ দেশ বলি, সেই ভারতবর্ষে আমরা হিন্দু হই, মুসলিম হই, যে যেখানে থাকুক প্রত্যেকে এক স্কুলে পড়াশোনা করি। কেন তাদের জন্য খারিজি মাদ্রাসা তৈরি করা হয় জানেন? খারিজি মাদ্রাসা তৈরি করা হয় তাদের আলাদাভাবে বিভক্ত করে নিয়ে যাওয়ার জন্য। আলাদাভাবে কি শেখায় আমরা জানি না সেখানে। কেন এই জিনিসগুলো, প্রয়াসগুলো করা হচ্ছে? তারা তো ভারতীয় নাগরিক, সবার আগে তাদের পরিচয় ভারতীয় নাগরিক। শ্রমিকদের সেটাই বলেছে এবং আমরা সেই হিসেবেই চলছি। ভারতীয় জনতা পার্টিও সেটাই বলে এসছে, সবকা সাথ সবকা বিকাশ, এবং শ্রমিক ভট্টাচার্য মহাশয় সেটাই বলেছে আজকে, যে আমরা সবাই একত্রিতভাবে কাজ করব। এখানে কোনো অসুবিধা নেই। শুধু ভোট ব্যাংকের পরিস্থিতিতে তোমাদের হাতে ইট তুলে দেবে, ভয় দেখাবে। এই তো আমরা যখন সিএ আন্দোলনটা হলো, ওরা যখন বাস জ্বালিয়ে দিল, রেল জ্বালিয়ে দিল, ম্যাক্সিমাম সব মুসলিম সম্প্রদায়ের মানুষকে দেখা গেছে তাদের মনের মধ্যে একটা ভয় ধরিয়ে দেওয়া হয়েছে। ভারতীয় জনতা পার্টি, ওরা যত না বিজেপিকে ভয় পায়, তার থেকে মানে বেশি ভয় পায় মোদিজিকে এখন বর্তমানে। মানে তাদের মনে একটা আতঙ্ক ধরিয়ে দিয়েছে যে এরা যদি থাকে, মোদিজি যতদিন আছে ততদিন তোমাদের কিছু ভালো হবে না। কিন্তু বিশ্বাস করুন, সব থেকে বেশি আবাস যোজনা থেকে শুরু করে যত যোজনা রয়েছে, যত শৌচাগার বলুন, যা যা ফেসিলিটিস আছে, বাড়ি বাড়ি গ্যাস বলুন, উজ্জ্বলা যোজনার ফেসিলিটিস বলুন, প্রত্যেকটা ফেসিলিটিস সব থেকে বেশি যদি কেউ পেয়ে থাকে সেটা হচ্ছে মুসলিম সম্প্রদায়ের মানুষটাই পেয়েছে। কিন্তু তারপরও তাদেরকে ভুল বুঝিয়ে রাখা হচ্ছে। আমরা চাই যে সবাই একসাথে মানুষ হয়ে সবাই একসাথে এগোই। যারা ভারতবর্ষে থেকে গেছে তারা ভারতীয়। আমরা শুনবো শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি পদে বসার ঠিক পরে কি কি বার্তা দিয়েছেন, কি বলেছেন তিনি, শোনাবো আপনাদের। বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ পরিত্রাণ চায়, বাংলা বাঁচতে চায়, বাংলা দুর্নীতি বন্ধ করতে চায়, বাংলা সংঘর্ষ মুক্ত আজকে শিক্ষা ক্ষেত্রে প্রাঙ্গণ দেখতে চায়। আজকে তার জন্য শক্তিশালী ঐক্যবদ্ধ বিজেপির প্রয়োজন। মানুষ দুর্দণ্ডপূর্বক সিপিআইএমকে শুধুমাত্র ব্যালটের মধ্যে দিয়ে সরিয়ে দিয়েছে। গণতন্ত্র শেষ কথা বলতে মানুষ
আর এবারের নির্বাচন দুর্নীতির বিরুদ্ধে শিল্পায়নের নির্বাচন, এবারের নির্বাচন সন্ত্রাসের বিরুদ্ধে শান্তি প্রতিষ্ঠার নির্বাচন, এবারের নির্বাচন স্বৈরতন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠার নির্বাচন, এবারের নির্বাচন পশ্চিম বিনিয়োগের উপযুক্ত পরিবেশ তৈরি করে দেবার নির্বাচন, এবারের নির্বাচন মেধার পরিচয় দেবার নির্বাচন, এবারের নির্বাচন বাংলা বাঙালির বৃদ্ধ গৌরবকে পুনরুদ্ধারের নির্বাচন, এবারের নির্বাচন নরেন্দ্র মোদীর উন্নয়নকে, নরেন্দ্র মোদীর স্বপ্নকে, নরেন্দ্র মোদীর আবেগকে বাংলার মাটিতে প্রতিষ্ঠিত করে দেওয়ার নির্বাচন। এই শ্যামাপ্রসাদের বাংলা, আচার্য দেবপ্রসাদ ঘোষের বাংলা, হরিপদ ভারতীর বাংলা, সুকুমার ব্যানার্জি তপন সিকদারদের বাংলা, আর এই বাংলায় আমরা যে কথা বলার অধিকার আমরা পেয়েছি, তারা প্রতিষ্ঠা করেছেন, তাদের সম্মান জানানোর নির্বাচন। আমরা শুনলাম শ্রমিক ভট্টাচার্য বিজেপি রাজ্য সভাপতি পদে বসার পরই কি বলেছেন। এক্ষেত্রে কিন্তু স্পষ্ট তিনি যে খুব ভালো বক্তা, এটা কিন্তু আমরা তার মন্তব্য শুনেই কিন্তু বুঝলাম। ম্যাডাম, আবারও আপনার কাছে চলে যাব। এই যে আপনি একটি কথা বলছিলেন যে সংখ্যালঘুদেরকে ভুল বোঝানো হচ্ছে, এক্ষেত্রে কারা সংখ্যালঘুদেরকে ভুল বোঝাচ্ছে এবং কিভাবে ভুল বোঝাচ্ছে? এক্ষেত্রে তো বারংবার অভিযোগ ওঠে যে আপনারা শুধুমাত্র হিন্দুত্ব নিয়ে রাজনীতি করেন। না না, এটা দেখুন, আমরা হিন্দুত্ব নিয়ে রাজনীতি করি না, আমরা সবকা সাথ সবকা বিকাশের সাথে সবকা প্রয়াসের সাথে কাজ করছি। অভিযোগ বারবার আসে এটা। ওই আমি তো সেটাই প্রথমেই বললাম যে এরকম একটা ভুল বুঝিয়ে রাখা হয়েছে, এরকম একটা বার্তা সৃষ্টি করে দেওয়া হয়েছে। তাদেরকে সবসময় ভয়ভীত, মানুষ যখন ভয় হয়ে যায় তখন সে হাতের সামনে যা পায় তাই তুলে ফেলে। তো এদেরকেও ভয় দেখিয়ে হাতের সামনে তাদেরকে বোম দিয়ে দেওয়া হচ্ছে যে এখন তুমি এটা তোলো, তোমার এটা প্রয়োগ করার সময় চলে এসছে। তাহলে এটা হতে পারে একটা ইলেকশন হচ্ছে, একটা পারিবারিক ঝামেলা হচ্ছে, কোথাও একটা অশান্তি হচ্ছে, সেখানে বোম্বিং হচ্ছে, সেখানে আর্মস পাওয়া যাচ্ছে, বাচ্চাদের হাতে আর্মস চলে যাচ্ছে। কিছুদিন আগেই দেখেছিলাম, মনে আছে, আমরা পঞ্চায়েত ইলেকশনের সময় বাচ্চা ছেলেদের বন্দুক নিয়ে দৌড়চ্ছে, সেই ভিডিও আমরা দেখেছি। তারা কোন সমাজে? তারা সংখ্যালঘু সমাজে। ওই বাচ্চা ছেলেটির হাতে তো বন্দুক থাকার কথা নয়, ওই বাচ্চাটির হাতে পেন থাকার কথা, পেন্সিল থাকার কথা, বইপত্র থাকার কথা। সে আগামী দিনে ভারতবর্ষের একজন পথপ্রদর্শকও হতে পারে। সে শ্রদ্ধেয় এপিজে আব্দুল কালামের মতো আরো একজন তৈরি হতে পারে। তাদের ভবিষ্যৎটা নষ্ট করছে। আমরা সেটাই বলতে চাইছি। আমরা বলছি না যে শুধু আমাদেরকেই ভোট দাও, আমরাই তোমাদের জন্য সব করে দেবো, সেটা আমরা বলছি না। আমরা বলছি তোমরা সঠিক রাস্তা দেখো, তোমরা শুধু ইট পাটকেল বোম সন্ত্রাস করার জন্য নও, তোমাদেরকে শুধু ইউজ করা হচ্ছে। তোমরা ভারতবর্ষের একজন হও, তোমরা আগামী ভবিষ্যৎ প্রজন্মের একটা দৃষ্টান্তমূলক নিজেকে একটা এমন ভাবে তৈরি করো যাতে সবাই তোমাদের এক্সাম্পল দিতে পারে। আমরা তো সেটাই চাইছি। আমরা তো চাইছি তারা ভারতীয় ভাবে বড় হোক, তারা যেন নিজেদেরকে বলতে পারে আমি ভারত মাতার সন্তান। সবার আগে যেন তাদের সেই স্বীকৃতিটা আসে, কিন্তু তাদের তো সেটা করাচ্ছে না। কিন্তু সুশিক্ষা দেবে কে? করানো হচ্ছে না। ম্যাম বলছি সুশিক্ষা কে দেবে? কিন্তু এখানে তো দাঁড়িয়ে থেকে বলা যেতে পারে প্রায় 26,000 চাকরি বাতিল, শিক্ষক শিক্ষিকারা পথে নেমেছেন, বিক্ষোভ করছেন। যেখানে মূলত দুর্নীতির অভিযোগ উঠে আসে, দুর্নীতিতে চাকরি পেয়েছেন, তারপর সুপ্রিম রায় চাকরি হারিয়ে তারা বসে রয়েছেন। কিন্তু এই প্রশ্ন তো এখানেই আসছে, সুশিক্ষা এই রাজ্যে দেবে কোথা থেকে? কে বা দেবে? আর যেখানে মূলত কলেজে ধর্ষণের ঘটনা, গণধর্ষণের ঘটনার মতন ঘটনা ঘটছে, সেখানে মূলত এই সমস্ত বিষয় তো একেবারে প্রাসঙ্গিক বিষয়, মূলত অভিযোগ তো সত্যিই ওঠে। দেখুন, এটাই তো 26শে নির্বাচনের মূল লক্ষ্য আমাদের। এ রাজ্যে 26শে নির্বাচন যেটা হতে চলেছে, সেটা গণধর্ষণের বিরুদ্ধে নির্বাচন, সেটা নারী নিরাপত্তা দেওয়ার জন্য সেই নির্বাচন, সেটা যারা আজকে শিক্ষকরা রাস্তায় রয়েছে তাদের সঠিক জায়গায় তাদের আবার বিদ্যালয়ে ফিরিয়ে দেওয়ার নির্বাচন, এটা যারা ডিএ আন্দোলনকারী যারা রয়েছে তাদের পুনরায় তাদের প্রাপ্য ডিএ যাতে তারা পায়, তার জন্য আজকে সেই 26শে ইলেকশন। বিশ্বাস করুন, দুর্নীতির বিরুদ্ধে ইলেকশন, এই 26শে পুনরায় সন্ত্রাসের বিরুদ্ধে আবার নতুন ভাবে আমাদের তৈরি ভুলে একত্রিতভাবে এই নির্বাচনকে সংগঠিত করতেই হবে। না হলে এ ধরনের সরকার যদি থাকে, আগামী দিনে দুয়ারে ধর্ষক পৌঁছে যাবে, আর আমরা
কিচ্ছু বলতে পারবো না, করার সময়টুকু হয়তো পাবো না। বাংলাদেশের মতো সিচুয়েশন পশ্চিমবঙ্গে হয়ে যাবে, হয়তো পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ রূপে কখন চলে যাবে আমরা হয়তো জানতেও পারবো না। তাই আমাদেরকে সংগঠিত হয়ে একসাথে একসাথে লড়াই করতে হবে। ম্যাডাম, সামনেই রয়েছে 26-এর বিধানসভা নির্বাচন। তার আগে বিজেপির ভেতরের এই যে গোষ্ঠীদ্বন্দ্ব আদি ও নব্যের বহুদিন থেকেই আমরা দেখে আসছি, এবং অন্যদিকে এই অভিযোগও আসে সুকান্ত লবি, শুভেন্দু লবি, এই যে এই সমস্ত কিছুকে নিয়ে শ্রমিক ভট্টাচার্য এই নেতৃত্বে কতটা সফল হবেন, সবাইকে একসঙ্গে নিয়ে কি করে চলবেন? আমি তো এরকম জানি না যে শ্রমিকদার আলাদা লবি আছে, দিলীপদার আলাদা লবি আছে। অবশ্যই বারংবার লবি অভিযোগ ওঠে। লবি এইগুলো বলে, কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব, বলে আদি নব্যের হ্যাঁ, গোষ্ঠীদ্বন্দ্ব। কেউ হয়তো কোনো দাদাকে বিশেষভাবে হয়তো পছন্দ করতে পারে যে হ্যাঁ এই দাদার আমার এই বিষয়টা ভালো লাগে, কিন্তু ভারতীয় জনতা পার্টিতে এরকম কোনো লবিবাজি কিছু নেই। ভারতীয় জনতা পার্টি যে যেখানেই থাকুক, সেটা শ্রমিকদা বলুন, সেটা দিলীপদা বলুন, যারা এতদিন নেতৃত্ব দিয়ে এসছে বা যারা আগামী দিনে নেতৃত্ব দেবে, তারা সবাই ওই একটা ছাতার নিচেই রয়েছে, সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির ছাতা। তো সবাই তারাই যদি ভারতীয় জনতা পার্টির ছাতার তলায় হয়, তাহলে আমরা সবাই ভারতীয় জনতা পার্টির ছাতার তলায় রয়েছি, তাই না? কোনো লবিবাজির এখানে কোনো ব্যাপারই না, আপনাদের শ্রমিকবাবু আজই বলেছেন মূলত যারা নব্য রয়েছে তাদেরকে সুযোগ দিতে হবে, একসঙ্গে কাজ করতে হবে, পাশাপাশি প্রবীণদেরকেও সম্মান করে কাজ করতে হবে। কেটে আসছে। হ্যালো, শ্রমিক ভট্টাচার্য আজকে সভামঞ্চ থেকে বলেছেন যে হ্যাঁ। নব্যদেরকে সুযোগ দিতে হবে, দরজা খুলে রাখতে হবে, পাশাপাশি প্রবীণদেরকেও যারা নেতৃত্বে রয়েছেন তাদেরকে সম্মান দিতে হবে। এমনটা দুতরফাকেই মূলত কিন্তু ইঙ্গিত দেওয়া হয়েছে শ্রমিকবাবুর তরফ থেকে আজকেই। আচ্ছা, লাইনটা একটু কেটে কেটে আসছে, তবু আমি যেটুকুনি বুঝলাম আপনি বোধহয় নব্য আর এরকম কিছু বলছিলেন। যাই হোক, যারা পুরাতন রয়েছে তারা ভারতীয় জনতা পার্টিকে শক্তভাবে ধরে রেখেছে, যারা নতুন এসছে তারাও যথেষ্টভাবে যোগদান করছে। আচ্ছা বলুন না, যদি নতুন না আসে তাহলে আগামী প্রজন্ম বাড়বে যেরকম, না সেরকম ভাবে একটা দলও বাড়তে পারে না। আপনার বাড়িতে যদি মানে আপনার বাবা এবং আপনার মাই শুধু রয়ে যেত, তাহলে কি পরিবার বাড়তো না? তো ভারতীয় জনতা পার্টিও তো একটা পরিবার, তাকেও তো বাড়তে হবে। আগামী প্রজন্মকে নতুন নব্য যদি না নিয়ে আসি, তাহলে আমাদের ভারতীয় জনতা পার্টি আরো বড় হবে কি করে? আমাদের আরো বড় করতে হবে, সবাইকে সুযোগ দিতে হবে। নব্য এবং যারা পুরাতন আছে তাদের সমন্বয়ে কাজ হবে, এবং ভারতীয় জনতা পার্টি একটা শক্তিশালী এক্সাম্পল হয়ে দাঁড়াবে। আগামী দিনে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি আসবে এবং তৃণমূলের বিসর্জন ডেফিনেটলি হবে। রবি ম্যাম, আসবো আপনার কাছে। তার আগে কুণাল বাবুর বাইট এসছে, কুণাল ঘোষ তৃণমূল নেতা, তার বাইট আমরা শুনি, তারপর আলোচনায় আসছি। देखिए श्रमिक লাইনটা একটু কেটে কেটে उसका साथ हमारा ये श्रमिक भट्टाचार्य, उनके साथ हमारा पॉलिटिकल बैटल है, आइडियोलॉजिकल बैटल है। देखिए वो बीजेपी का स्टेट प्रेसिडेंट बन रहा है, तो ये बीजेपी एज ए होल रिजेक्टेड बाय पीपल ऑफ वेस्ट बंगाल। ये बंगाल का खिलाफ ये पार्टी है, ये पार्टी बंगाल का हित के लिए नहीं है, इसलिए उसका स्टेट प्रेसिडेंट कौन है ये कोई मतलब नहीं है। श्रमिक भट्टाचार्य हो सकता है, लेकिन बंगाल का जनता भाजपा को एज ए होल रिजेक्ट करेंगे, फिर से रिजेक्ट करेंगे। इसलिए वो कौन प्रेसिडेंट हो रहा है या नहीं हो रहा है उसके साथ हमारा कोई मतलब नहीं है। दूसरा, वो भाजपा में इंटरनल फाइटिंग बहुत है, तो श्रमिक भट्टाचार्य जो है उनको स्टेटमेंट देना पड़ेगा तृणमूल के खिलाफ एक्सेट्रा, लेकिन तृणमूल के खिलाफ नजर उठाने से पहले उनका पीठ पीछे जो चलेगा वो संभालने के लिए उसको समय देना पड़ेगा। ये शुभेंदु बाबू का जो टीम है वो कोऑपरेट नहीं करेगा, वो दिलीप घोष खुद प्रेसिडेंट होना चाहते थे, वो नहीं करेगा। सुकांत बाबू अभी उसका दिखाना पड़ेगा, जो श्रमिक भट्टाचार्य वो रिजल्ट वो दे नहीं सकते, तो इसीलिए उनका जो ग्रुपिज्म है पार्टी का, वो 3 अलग अलग ग्रुप, वो लोग तो कहीं पे निगाहें कहीं पे निशाना होगा। तृणमूल के खिलाफ बोलेंगे, लेकिन खिलाफ होगा श्रमिक भट्टाचार्य का। तो तृणमूल को खिलाफ लड़ने के पहले उनको तो अपना ग्रुप संभालना होगा। রবি ম্যাম, শুনলেন নিশ্চয়ই কুণাল বাবু কি বলছেন। তিনি বলছেন
বিজেপির কে প্রেসিডেন্ট হলো কে সভাপতি হলো তাতে তাদের কোনো মতলব নেই, অর্থাৎ তৃণমূলের কোনো মতলব নেই। কিন্তু তিনি বলছেন যে অভিযোগ কিছুক্ষণ আগে উঠে আসলো, আমার সহকর্মী যেমনটা জিজ্ঞেস করছিল আপনাকে, যে একটা আদি এবং নব্য তার মধ্যে পাশাপাশি একটা গোষ্ঠীদ্বন্দ্ব লক্ষ্য করা যায়, তেমনটাই একই রকমভাবে অভিযোগ করলেন আবার তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি এবার বলছেন আপনাদের নাকি ইন্টারনাল অনেক ম্যাটার রয়েছে, অনেক কনফ্লিক্ট রয়েছে ইন্টারনাল, সেগুলো বিষয়কে আগে নিজেরা মজবুত করুন, তারপর না হয় পশ্চিমবঙ্গে রীতিমতো তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে আসবেন। কার্যত এই কথাই তিনি ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছেন। বিষয়গুলো চাপার জন্য এই ধরনের কথাবার্তা বলছে, কারণ অখিলগিরির সেই ভিডিওটা মনে আছে, আদি নব্বর যে সমস্যাটা ওদের দলের লোককেই ওরা চোর চোর বলে তারা করছে, মনে আছে অখিলগিরির ভিডিওটা? আমরা তো ভুলে যাইনি। এবং শুধু তাই নয়, গত পরশুদিন একটা ভিডিও রিলিজ হয়েছে, সেটাও দেখেছেন, যে একজন মহিলাকে, তৃণমূলের একজন নেত্রী, তাকে রাস্তার মধ্যে রীতিমতো হেনস্থা করছে, ওড়না ধরে তার টানছে, তাকে শারীরিক ভাবে কতগুলো ছেলে, তারাও তৃণমূল, ঠিক আছে, সবাই মিলে ধরে তাকে নানা রকম ভাবে শ্লীলতাহানি করার চেষ্টা করছে, সেটা প্রকাশ্যে। এই সমস্যাগুলো এদের গোষ্ঠীতে রয়েছে। এই সমস্যাগুলোকে জোর করে এরা চাইছে যে বিজেপির মধ্যে এই সমস্যা আসুক। কেউ কেউ আছে না, কথাবার্তা শুনে শুনে হয়তো বলে যায়, এরকম একটা ব্যাপার আছে, কিন্তু তো আছে এরকম। তো এই জিনিসটা যাতে তাদের মধ্যে পুট করিয়ে, যাতে তাদের মধ্যে সমস্যা তৈরি করে দেওয়া যায়, সেটার চেষ্টা করছে। কিন্তু এই প্রয়াস এদের কোনোদিনই সফল হবে না, এটা আমরা সফল করতে দেব না। আমাদের ভারতীয় জনতা পার্টি সবাই একত্রিত হয়ে আমরা লড়াই করি এবং লড়াই করব। আর ভারতীয় জনতা পার্টি যে কজন কর্মী মারা গেছে, তাদের সকল কর্মী যারা মারা গেছে এবং যারা মানে বলিদান করেছে এই ভারতীয় জনতা পার্টির জন্য, তাদের জন্য তো আমাদের একত্রিত হয়েই আমাদের লড়াইটা করতে হবে। কারণ তারা আমাদের ভাই, কেউ আমাদের বোন, তারা আমাদের পরিবারের থেকে আলাদা নয়। এই বিচার তো আমরা আপনারা তো একত্রিত হয়ে লড়াই করবেন, কিন্তু মূলত বাম এবং কংগ্রেস কতটা ফ্যাক্টর হতে চলেছে আগামীতে 2026 নির্বাচন? কেননা তারা তো রীতিমতো তৃণমূলকে ভোট দেবে না, তারা রীতিমতো বিজেপিকে ভোট দেবে না, তারা তৃণমূল এবং কংগ্রেসেই ভোটটা গিয়ে পড়বে। রীতিমতো তো তৃণমূলের এগেনস্টে আর লড়াই হচ্ছে না, হচ্ছে রীতিমতো ত্রিশঙ্কু লড়াই। সেখানে দাঁড়িয়ে থেকে বাম এবং কং এখানে দাঁড়িয়ে থেকে কতটা ফ্যাক্টর হতে চলেছে? ত্রিশঙ্কু লড়াই হচ্ছে কি? আমার তো মনে হচ্ছে শুধু মুখোশের আড়ালে ওরা অ্যাকচুয়ালি তৃণমূল, শুধু একটা মুখোশ আছে। বিশ্বাস করুন। হ্যালো, হ্যাঁ বলুন বলুন, শোনা যাচ্ছে। হ্যাঁ, এটা তো ওরা তো মানে মুখোশের আড়ালে রয়েছে। সেদিন কসবাতে কসবা ল কলেজের সামনে যে ইনসিডেন্টটা হয়েছে, তৃণমূলের একাংশ লোক পাঠিয়ে দিয়েছে, তারা অর্ধেক শতাংশ মানুষ সেখানে বাম করে। তো এরা তো মুখোশের আড়ালে আলটিমেটলি তৃণমূলের মিটিং। তো এরা কেন মুখোশের আড়ালে আছে সেটাই আমরা বুঝতে পারছি না। আমরা লড়াইটা অ্যাকচুয়ালি দ্বিমুখী হচ্ছে, শুধু আরেকটা লড়াই যেটা হচ্ছে সেটা হচ্ছে মুখোশের আড়ালে হচ্ছে। কিন্তু আমরা চাই না সেই মুখোশটা একটা খুলে বিষয়, আসুক। শ্রমিক বাবু কিন্তু আজ একটি বার্তা দিয়েছেন বাম এবং কংগ্রেসকে উদ্দেশ্য করে, বলেছেন নো ভোট টু বিজেপির আড়ালে চক্রান্ত তৈরি করে ভোট নিশ্চয়ই রীতিমতো রাস্তায় গিয়ে পেছনের দরজা দিয়ে তৃণমূলকে ফিরিয়ে আনতে দেবেন না। এক হয়ে কিছুদিনের জন্য হাতের পার্টি একেবারে বলা যেতে পারে পতাকা সরিয়ে নিয়ে রাস্তায় নামুন, তৃণমূলের বিরুদ্ধে লড়াই করুন এবং তৃণমূলকে বিদায় জানাতে রীতিমতো হাত থেকে পতাকা সরিয়ে নিয়ে একেবারেই সাধারণ মানুষের রাস্তায় নামুন। অর্থাৎ এক প্রকার বলা যেতে পারে বামকংকেই নিশানা করে ইঙ্গিত দিয়ে তিনি বলেছেন এ কথা। একদম আমরা সেটাই চাই, সবাই সবকিছু ভুলে একত্রিত ভাবে লড়াইটা করা এই মুহূর্তে ভীষণভাবে দরকার। কারণ আমরা জানি পশ্চিমবঙ্গে কি চলছে। পশ্চিমবঙ্গের চারিদিকে তাকালে একটা অরাজকতার সৃষ্টি হয়ে আছে, প্রত্যেকটা ডিপার্টমেন্ট করাপ্টেড হয়ে আছে। একটা মানে ছোট 6 বছরের বাচ্চা থেকে শুরু করে 90 বছরের মহিলাও সুরক্ষিত নেই এই রাজ্যে, এবং কোনো পুরুষও তাদের চাকরি নিয়ে সুরক্ষিত সেটাও সে বলতে পারবে না। এই রাজ্যে শিল্প নেই, এই রাজ্যে সংস্কৃতি নেই, সবকিছু বিনাশ হয়ে যাচ্ছে। তো সেটাকে পুনরায় যদি আমরা আনতে চাই, আমরা রাজনীতি তো করবই, রাজনীতি হবেই, কিন্তু সবার আগে তো আমার এই রাজ্য, সবার আগে আমার এই দেশ, সে তাকে তো বজায় রাখতে হবে। আমার এই রাজ্যের যেটা সংস্কৃতি, আমার এই রাজ্যের যেটা কৃষ্টি, এই রাজ্যের যেটা সৃষ্টি, সেটাকে আমি কিভাবে ভুলে যেতে পারি? সে ভুলে গেলে হবে না। সেই রাজ্যকে পুনরায় সুনিশ্চিত করতে, পুনরায় এই রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গেলে ভারতীয় জনতা পার্টিকে দরকার। ভারতীয় জনতা পার্টি আসলেই এই সমস্যার সমাধান হবে। যেরকম ভাবে ভারতীয় জনতা পার্টি তার সর্বস্ব দিয়ে তার প্রত্যেকটা কর্মী নিজেদের জীবন বিপন্ন করে নেমে পড়েছে, আমরা শুধু সাধারণ মানুষের কাছে একটাই রিকোয়েস্ট করতে চাই যে আপনারাও এক স্টেপ এগিয়ে আসুন। ম্যাডাম আরেকটি প্রশ্ন, শেষ প্রশ্ন, 2016 বিধানসভা, 2019-এর লোকসভা ও 2021 বিধানসভা ভোটে হার, 26-এ তো গোটা বাংলাকে জেতানোর লড়াই, কতটা কঠিন হবে বিজেপির নবনির্বাচিত সভাপতির জন্য? দেখুন, কঠিন সবকিছু লড়াই করে জিততে হবে।
কারণ এই রাজ্যে কঠিন নেই কি আছে? এই রাজ্যে যারা শিক্ষক রয়েছে তাদের বিদ্যালয় ছেড়ে, তাদের চক ডাস্টার ছেড়ে রাস্তায় নেমে যেতে হচ্ছে। কঠিন তো সবকিছুই। ভারতীয় জনতা পার্টি কঠিনের কথা চিন্তাই কোনোদিন করেনি। বিশ্বাস করুন, 21-এর পর যখন আমাদের ঘর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, আমাদের বাড়ি থেকে নারীদের তুলে নিয়ে গিয়ে ধর্ষণ অবধি করা হয়েছে, মার্ডার অবধি করা হয়েছে, তারপরও ভারতীয় জনতা পার্টি একদিনও বসে থাকেনি। তারপরও ভারতীয় জনতা পার্টি ওই সন্ত্রাসবাদীদের চোখে চোখ রাঙিয়ে লড়াইটা করে যাচ্ছে। সুতরাং ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, এটা সংকল্প নিয়ে নিয়েছে। সেই সংকল্প তারা পুনরায় প্রতিষ্ঠা করেই ছাড়বে। ভারতীয় জনতা পার্টি ভাবেনি তারা কি করেছে, তারা কতটা হেরেছে, তারা কতটা শেষ করেছে। আমরা তো সাধারণ মানুষের জন্য লড়াই করছি, সবকা সাথ সবকা বিকাশের সাথে লড়াই করছি। পশ্চিমবঙ্গের বিকাশটা ভীষণভাবে দরকার, তবেই তো বলতে পারবো আমার ভারতবর্ষ অনেক এগিয়েছে। আমাদের পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টিকে আসতেই হবে এবং সাধারণ মানুষকে একত্রিত হয়ে ভোট সঠিক জায়গায় প্রদান করতেই হবে। ধন্যবাদ রুবি ম্যাডাম আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা কথা বললাম বিজেপি নেত্রী রুবি মণ্ডলের সঙ্গে, একাধিক প্রশ্নের উত্তর তিনি দিলেন এবং এই যে নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তার কাছে ঠিক কতটা চ্যালেঞ্জ, কতটা কঠিন 26-এর বিধানসভা নির্বাচনে বিজেপিকে জেতানোর জন্য, এবং বারংবার তিনিও ডাক দিয়েছেন বিজেপির নতুন রাজ্য সভাপতি হওয়ার পর থেকেই যে এবার কিন্তু সময় এসেছে তৃণমূলকে বিদায় দেওয়ার। গৌরব, একেবারেই বঙ্গ বিজেপির সভাপতি এবং সময়কাল যেমনটা দেখাচ্ছে, একদিকে পাশাপাশি নতুন বিজেপির সভাপতি এলো, কিন্তু রীতিমতো চ্যালেঞ্জের সম্মুখীন তো হতে হবেই। একদিকে বাম কং রয়েছে, পাশাপাশি দাঁড়িয়ে থেকে তৃণমূল কংগ্রেস রয়েছে, রাজ্যের শাসক দল, বিরোধী দল হিসেবে রয়েছে বিজেপি। অর্থাৎ তাই সেই বিজেপির রীতিমতো রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। আর সেখানেই চ্যালেঞ্জের মুখোমুখি যে হতে হবেই তা কিন্তু এক প্রকার বলা ইতিমধ্যেই যাচ্ছে, একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কেননা সাংগঠনিক দিক থেকে কোথায় কোথায় ত্রুটি রয়েছে, কোথায় কোথায় সাংগঠনিক প্রবলেম রয়েছে, কোথায় কোথায় গলত রয়েছে, এই সমস্ত বিষয়গুলো হয়তো খুব তাড়াতাড়ি বুঝে ওঠা সম্ভব নয় নবনির্বাচিত শ্রমিক ভট্টাচার্যের জন্য। আর প্রশ্ন যখন উঠছে, আমরা একাধিক বিষয় নিয়ে কথা বললাম কুনামি, যেখানে প্রশ্ন যখন উঠছে তুমি যেমনটা বললে দিলীপ ঘোষ কোথায়, দিলীপ ঘোষকে কেন দেখা যাচ্ছে না, দিলীপ ঘোষ কি আমন্ত্রণ পাননি? অর্থাৎ সেই দিলীপ ঘোষ একজন সাংগঠনিক দিক থেকে অত্যন্ত মজবুত একজন ব্যক্তি এমনটা মনে করা হয়, কিন্তু দিলীপ ঘোষ কোথায় বলুন তো? দিলীপ ঘোষের পাত্তা নেই। কিন্তু দিলীপ ঘোষ নিশ্চয়ই এক জায়গায় রয়েছেন। একটি ছবি দেখাবো আপনাদের সামনে, যেখানে হাতে ডুগডুগি নিয়ে এক হাতে চা এক হাতে ডুগডুগি বাজাচ্ছেন দিলীপ ঘোষ, আর অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি পরিবর্তন ঘোষণা করা হচ্ছে। দেখুন যে ছবি, 26-এর মহারণের আগে বঙ্গ বিজেপি সেনাপতি শ্রমিক, এবং সেই মুহূর্তে দাঁড়িয়ে যখন খুঁজে পাওয়া যাচ্ছে না দিলীপ ঘোষকে তখন দেখা যাচ্ছে এক হাতে ডুগডুগি এক হাতে চা, রীতিমতো ডুমরু বাজাচ্ছেন দিলীপ ঘোষ। সেই ছবি যথারীতি ধরা পড়েছে। দেখুন ছবি দেখানোর চেষ্টা করছি। একেবারে গৌরব, এই ছবি কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। একদিকে তিনি চা খাচ্ছেন, একদিকে ডুগডুগি বাজাচ্ছেন। কিসের ইঙ্গিত দিচ্ছেন তিনি? বারংবার অভিযোগ উঠে এসেছে দিলীপ ঘোষকে ব্রাত্য করে দেওয়ার, অর্থাৎ বারংবার বিভিন্ন জায়গায় দিলীপ ঘোষকে আমন্ত্রণ জানানো হচ্ছে না, এমনটা কিন্তু বারংবার অভিযোগ উঠে এসেছে। অপরদিকে দীঘার জগন্নাথ মন্দিরে দিলীপ ঘোষ যখন উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর পাশে সস্ত্রীক, ঠিক সেই ঘটনার পর থেকেই কিন্তু দিলীপ ঘোষের বিরুদ্ধে একাধিক কর্মী সমর্থক তারা যেমন ক্ষোভ উগরে দিয়েছেন, ঠিক তেমনই একের পর এক প্রশ্ন উঠে এসেছে। আর তারপরেই কি দিলীপ ঘোষকে আরো বেশি করে কোণঠাসা করে দেওয়া হচ্ছে? আর এখানে দিলীপের রুদ্রমূর্তি ডুগডুগি বাজাচ্ছেন, ডুমরি বাজাচ্ছেন দিলীপ ঘোষ। মূলত ডুমরি বাজিয়ে ডুগডুগি বাজিয়ে কিসের ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছেন, চলুন শোনাবো। মাস এসে গেছে, তবু মহাদেব তার ডুগডুগি বাজছেন চারিদিকে, তো তার যে হাতে ডমরু থাকে সেটা সমাজকে জাগাবার জন্য সবাই, তা আমরাও সবাইকে বর্তমান পরিস্থিতির জন্য জাগরণ করছি, সবাইকে জাগাচ্ছি যে আসুন লড়াই করুন। সেই জন্য ডুগডুগি হাতে নিয়েছি মানুষকে জাগাবার জন্য। মাস এসে গেছে, তবু মহাদেব তার ডুগডুগি বাজছেন চারিদিকে, তো তার যে হাতে ডমরু থাকে সেটা সমাজকে জাগাবার জন্য সবাই, তা আমরাও সবাইকে বর্তমান পরিস্থিতির জন্য জাগরণ করছি, সবাইকে জাগাচ্ছি যে আসুন লড়াই করুন। সেই জন্য ডুগডুগি হাতে নিয়েছি মানুষকে জাগাবার জন্য। কুনামি, একেবারে তিনি বলছেন লড়াই করার বার্তা দেওয়ার জন্য ডুগডুগি হাতে নিয়েছেন এবং মানুষকে জাগ্রত করার জন্য ডুগডুগি হাতে নিয়েছেন। কিন্তু না, দিলীপ ঘোষ এই প্রথমবার নয়, এর আগে কখনো হাতে রামদাও, কখনো আবার মূলত মেলায় গিয়ে দাও হাতেও দিলীপ ঘোষ দেখা গিয়েছে। অর্থাৎ
এক হাতে দা, এক হাতে তিনি আবার একই রকম বার্তা দিচ্ছিলেন, অর্থাৎ সমাজে যেরকম পরিস্থিতি চলছে সেই পরিস্থিতিকে সামলে ওঠার জন্যই, একজোটে লড়াই করার জন্যই নাকি এই ইঙ্গিত, এমনটাই দিলীপ ঘোষ বলছেন। কিন্তু তিনি কোন প্রসঙ্গে বলছেন, যেখানে দিলীপ ঘোষকে আমন্ত্রণ জানানোই হয়নি, যেখানে একজন বিজেপির রাজ্য প্রাক্তন সভাপতি দায়িত্বভার সামলেছেন, তিনি নিজে দাবি করেছেন একসময় ৭৭খানা এমএলএ 18খানা সাংসদ দিয়েছেন বিজেপির তরফ থেকে, একেবারে শূন্য থেকে লড়াই শুরু হয়েছিল, লড়াই গিয়ে ঠেকেছিল 18 এবং ৭৭খানা এমএলএতে। কিন্তু সেই নিম্নমুখী গ্রাফ যখন নামতে শুরু করলো দিলীপ ঘোষ পরিবর্তন হওয়ার পর থেকে, তখন সে দিলীপ ঘোষই বলছেন, একদিকে যখন বিজেপির নতুন সভাপতি নির্বাচন করা হচ্ছে, শ্রমিক ভট্টাচার্যর কাঁধে রীতিমতো দায়িত্ব দেওয়া হচ্ছে, সামলানোর দায়িত্ব দেওয়া হচ্ছে, তখন নাকি দিলীপ ঘোষই আবার বার্তা দিচ্ছেন ডুগডুগি বাজিয়ে, রীতিমতো সমাজে একজোট হয়ে, সমাজের এই পরিস্থিতিতে সকলকে সামলে ওঠার জন্য একজোট হয়ে লড়াই করার বার্তা দিচ্ছেন। কিন্তু এই বার্তা আদতেও কিসের বার্তা তা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্টত ইঙ্গিত নয়। দিলীপ ঘোষ একদিকে চা খাচ্ছেন, একদিকে মূলত এই যে সফর তার, অর্থাৎ দিলীপ ঘোষের প্রতিদিনের একটা বিষয় রয়েছে, প্রতিদিন মর্নিং ওয়াকে যাবেন, সংবাদ মাধ্যমের মুখোমুখি হবেন এবং বিভিন্ন সময় শাসক দল হোক বা বিভিন্ন পরিপ্রেক্ষিতে বিভিন্ন ইস্যুতে তিনি বক্তব্য রাখবেন। একেবারেই স্পষ্ট, একদিকে যখন গোটা বাংলা জুড়ে বঙ্গ বিজেপির নেতৃত্ব থেকে শুরু করে কর্মী সমর্থক সাধারণ কর্মীরা তাকিয়ে রয়েছেন মূলত নেতাজি ইন্ডোরের দিকে, যেখানে মূলত সায়েন্স সিটিতে রবিশঙ্কর প্রসাদের উপস্থিতিতে, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীর একেবারে সহযোগিতায় সকলেই ছিলেন সেখানে বিজেপি নেতৃত্বরা, এবং শ্রমিক ভট্টাচার্যকে মনোনয়ন প্রত্যাহারের পর রীতিমতো কিন্তু ঘোষণা করা হচ্ছে, তার নাম সংবর্ধনা দেওয়া হচ্ছে, তখন সেখানে তিনি উপস্থিত নেই। গতকাল যখন মনোনয়ন হয়েছিল সেই মনোনয়নের সময় শুভেন্দু, সুকান্ত, রবিশঙ্কর প্রসাদ থেকে শুরু করে বিভিন্ন বেশ কিছু, শঙ্কর ঘোষ থেকে শুরু করে বেশ কিছু এমএলএকে বিজেপির দেখা গিয়েছিল, কিন্তু সেখানে অনুপস্থিত ছিলেন দিলীপ ঘোষ, ছবি তার দেখা যায়নি। এবং আজও একই রকমভাবে এত বড় অনুষ্ঠান, বিজেপির সাংগঠনিক রদবদল, বিজেপির সাংগঠনিক সভাপতি বদল, রাজ্যের সভাপতি বদল, সেখানেই নাকি দিলীপ ঘোষ উপস্থিত নয়। তবে তিনি কি সামলাবেন সাংগঠনিক দিক থেকে এই বঙ্গে বিজেপিতে, এটাই কিন্তু এখন প্রশ্নচিহ্ন দাঁড়িয়ে যাচ্ছে। এখন আমি এই যে ছবিটি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, তিনি একদিকে চা খাচ্ছেন, অপরদিকে ডুগডুগি বাজাচ্ছেন, এতে কিন্তু তিনি অন্য কিছু ইঙ্গিত দিচ্ছেন। যদিও তিনি বারংবার বলছেন যে তিনি মানুষকে জাগানোর জন্য, সংগঠিত করার জন্য ডুগডুগি বাজাচ্ছেন, অপরদিকে কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী থেকে সমর্থকরা তারা বলছেন দিলীপ বাবু অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছেন। আপনাদের জানিয়ে রাখবো, দিলীপ ঘোষের হাত ধরে বিজেপির কিন্তু সংগঠন শক্ত হয়েছিল বঙ্গে, অর্থাৎ 2019-এর লোকসভা নির্বাচনে দিলীপ ঘোষের হাত ধরেই কিন্তু এ রাজ্যে 2 থেকে 1 লাফে বিজেপি আসন জিতেছিল 18টি। এবং এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং বিজেপির অনেক কর্মী সমর্থক, অনেক নেতারা বিশ্বাস করেন দিলীপ বাবু, দিলীপ ঘোষ তিনি কিন্তু সংগঠক হিসেবে একজন ভালো সংগঠক, এবং তার হাত ধরেই বঙ্গে কিন্তু বিজেপির হাত শক্তিশালী হয়েছে। অপরদিকে 2021-এও কিন্তু বিজেপি 77টি আসন জেতে দিলীপ ঘোষের হাত ধরেই। অপরদিকে যেই মুহূর্তে রাজ্য বিজেপির সভাপতির পদ থেকে সরানো হয়েছে দিলীপ ঘোষকে এবং সেই পদে বসানো হয় সুকান্ত মজুমদারকে, তারপরেই কিন্তু এ রাজ্যে বিজেপির গ্রাফ ক্রমশ নিম্নমুখী হয়েছে, এবং স্বাভাবিকভাবেই দিলীপ ঘোষের সঙ্গে সুকান্ত বাবুর বারংবার কিন্তু তুলনা করা হয়। আর এক্ষেত্রে বারংবার দেখা যাচ্ছে যে দিলীপ ঘোষকে কিন্তু দলের পক্ষ থেকে কোণঠাসা করে দেওয়া হচ্ছে, তাকে ব্রাত্য করে দেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় জনসভায় তাকে ডাকা হচ্ছে না, আমন্ত্রণ দেওয়া হচ্ছে না। এক্ষেত্রে কিন্তু বারংবার অভিযোগ করা হয়েছে। অপরদিকে দিলীপ ঘোষ এই সমস্ত কিছু জল্পনার উত্তরও দিয়েছেন। তিনি বলছেন তিনি একজন সাধারণ কর্মী, এবং দল যেই সময় তাকে কাজে লাগাবে, যেভাবে কাজে লাগাবে, তাকে যে দায়িত্ব দেবে তিনি সেটি মাথা পেতে নেবেন এবং সেই মতো কাজ করবেন। একদম কুনামি। আর এখানেই মূলত শ্রমিক ভট্টাচার্যের কাছে হয়তো নতুন চ্যালেঞ্জ, নয়া চ্যালেঞ্জ, এই নিম্নমুখী গ্রাফকে 2026-এ মূলত কিভাবে উচ্চমুখী করা যায়, এই চ্যালেঞ্জ নিয়ে কিন্তু মূলত পথে নামবে, আসরে নামবে বিজেপি। তার আগে দেখাবে এবার প্রতিবেদন, দেখুন। আমরা প্রতিবেদনে আসছি, তার আগে দেখুন রীতিমতো যেমনটা বলছিলাম কুনামি, যেখানে দাঁড়িয়ে থেকে এখন শ্রমিক ভট্টাচার্যর কাছে সবচেয়ে বড় ইস্যু, সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই নিম্নমুখী গ্রাফকে কিভাবে উচ্চমুখী করা যায়, এবং রীতিমতো 12 আসন থেকে কিভাবে ঊর্ধ্বমুখীতে মূলত স্ট্রোক ডাউন দেওয়া যায় বিজেপির তরফ থেকে। এমনটাই কিন্তু মাস্টার স্ট্রোক দিতে চাইছে বিজেপি, বঙ্গ বিজেপি। তার আগেই 26 নির্বাচনের আগেই বঙ্গ বিজেপির রদবদল, সভাপতি বদল, শ্রমিক ভট্টাচার্য অবশ্যই চ্যালেঞ্জের হতে হবে কিনা তা কিন্তু একেবারেই বিজেপিরা বলবে, বিজেপি, বঙ্গ বিজেপি বলবে। তার আগে দেখে নিন একটি প্রতিবেদন, ফিরছে প্রতিবেদনের পর।
2021 বিধানসভা নির্বাচনে হারের ভুল থেকে কি এতদিনের শিক্ষা নিল বিজেপি? আদি বনাম নয়া বিতর্কে এবার আর দল ছুট নয়, দলের পুরনো নেতাদেরই বেশি গুরুত্ব দিচ্ছে পদ্মশিবির। বাংলা বিজেপির সিংহাসনে সুকান্তের পরিবর্তে রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। নিজেদের একক ক্ষমতায় জেতা বাংলায় দলের প্রথম বিধায়ক শ্রমিকের নেতৃত্বেই 2026 বিধানসভা নির্বাচনে লড়তে চলেছে গেরুয়া শিবির। দলের দীর্ঘদিনের কর্মী শ্রমিককে আনা হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রী হয়ে যাওয়া সুকান্ত মজুমদারের পরিবর্তে। রাহুল সিনহা, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদারদের পর এবার রাজ্য বিজেপির হট সিটে দলের লড়াকু নেতা শ্রমিক ভট্টাচার্য। কেন্দ্রীয় নেতৃত্বের সবুজ সংকেতের পর বঙ্গ বিজেপি সভাপতি পদে শ্রমিক ভট্টাচার্যের বসা নিয়ে আর তেমন কোনো অনিশ্চয়তা নেই। এখানেই উঠছে প্রশ্ন, শ্রমিকের মতো পুরনো নেতাদের রাজ্য সভাপতি করে কি আসলে বার্তা দেওয়া হলো শুভেন্দু অধিকারীদের মতো তৃণমূল ছেড়ে আসা নেতাদের ওপরে? তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা নেতাদের ওপর আস্থা হারিয়ে অমিত শাহ, জেপি নাড্ডার পুরনো যোদ্ধাদের ওপর ভরসা করতে শুরু করলেন, তাই শ্রমিককে বাংলার দায়িত্বে এনে বুঝিয়ে দেওয়া হলো, এমনটাই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। তৃণমূল থেকে আসা নয়, আদি বিজেপি নেতাদের প্রাধান্য। এতদিন শাহ নাড্ডার আমলে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব গুরুত্ব দিত তৃণমূল ছেড়ে আসা নেতাদের। রাজীব বন্দ্যোপাধ্যায় থেকে তাপস চট্টোপাধ্যায়, বৈশালী ডালমিয়া, সত্যজিৎ বিশ্বাসদের মতো বিধায়ক, মন্ত্রীরা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে বেশ গুরুত্ব পেয়েছিলেন, কিন্তু ভোট মিটতেই বিজেপিকে শূন্য করে যে যার ঘরে ফিরেছেন। এতে বাংলায় বিজেপির শুধু আসন কমেনি, সাধারণ ভোটারদের কাছে ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত, সঙ্গে পুরনো আস্থাভাজন কর্মীদেরও হতাশা বেড়েছে। কিন্তু শ্রমিক দায়িত্বে আসার পর বাংলায় বিজেপিতে তৃণমূল ছেড়ে আসার নেতাদের দাপট কমতে পারে। শ্রমিক বাংলায় 2016 বিধানসভা, 2019 লোকসভা এবং 2021 বিধানসভা ভোটে দাঁড়িয়ে হারলেও তার দলের প্রতি আনুগত্য আর কর্মীদের মধ্যে জনপ্রিয়তা তাকে বাংলায় বিজেপির সিংহাসনে বসাচ্ছে। শ্রমিককে আনার পিছনের অঙ্ক, শ্রমিকের দলের ওপর ভালোবাসা, পরিশ্রম, গুছিয়ে কথা বলতে পারা নিয়ে কোনোদিনই সন্দেহ ছিল না। কিন্তু 2019 লোকসভা ভোটের পর বাংলায় যখন বিজেপির দারুণ সময়, সে সময় তিনি যে পিছনের সারিতে চলে গিয়েছিলেন তা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। 2019 লোকসভা হারের পর 2021 বিধানসভা নির্বাচনে রাজারহাট গোপালপুর আসনে তৃণমূলের অদিতি মুন্সির বিরুদ্ধে 25,000-এরও বেশি ভোটে পরাস্ত হওয়ার ধাক্কাটা শ্রমিককে রাজ্য রাজনীতিতে কিছুটা পিছিয়ে দেয়। কিন্তু হার, বিতর্ক কখনোই শ্রমিককে দমিয়ে দিতে পারেনি। দিলীপ ঘোষের মতো দলে পুরনো হয়েও কখনোই দলের বিরুদ্ধে তোপ দাগেননি, কখনো কোনো পদের জন্য দিল্লিতে দরবার করেননি, বরং কখনো দলকে অস্বস্তিতে না ফেলে সব ইস্যুতে রাজ্যে তৃণমূল সরকারকে ভালোভাবে আক্রমণ করেছেন। দলের নেতাদের মধ্যে শ্রমিককে নিয়ে কারও তেমন কোনো বিরোধিতা নেই। দলের আদি এবং নব্যদের মতো সেতুবন্ধনের কাজটা করার ব্যাপারেও তিনি সেরা মানুষ হতে পারেন। এই ভাবনা থেকেই তাকে বঙ্গ বিজেপির দায়িত্ব দিচ্ছেন শাহ নাড্ডারা। কোথায় নম্বর পেলেন শ্রমিক? 2024 সালের এপ্রিলে শ্রমিককে রাজ্যসভায় পাঠায় গেরুয়া শিবির। সংসদের উচ্চকক্ষে শ্রমিকের কথা, কাজ, প্রশংসা আদায় করে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে কমাস আগে অপারেশন সিন্দুরের সাফল্যের কথা তুলে ধরতে শ্রমিককে বিদেশে পাঠিয়েছিল মোদী সরকার। সুকান্তের পরিবর্তে তাই শিক্ষিত দলের তাত্ত্বিক নেতার ওপরেই ভরসা রাখল গেরুয়া শিবির। শ্রমিকের নির্বাচনী রেকর্ড, 2011 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি একটা আসনেও জেতা তো দূরের কথা, সব জায়গাতেই জামানত বাজেয়াপ্ত হয়। কিন্তু 3 বছর বাদে শ্রমিকই বাংলার বিজেপির ভাগ্যের চাকা ঘুরিয়ে দেন। সিপিএমে জেতা আসন বসিরহাট দক্ষিণে 2014 সালে বিধায়কের মৃত্যুর কারণে উপনির্বাচন হয়। তৃণমূলের সেই আসনে প্রার্থী করে তারকা ফুটবলার দীপেন্দু বিশ্বাসকে। সেই উপভোটের মাস চারেক আগেই বসিরহাট লোকসভা ভোটে দাঁড়িয়ে তৃতীয় হয়েছিলেন বিজেপি প্রার্থী শ্রমিক ভট্টাচার্য। তৃণমূলের ফুটবলার নেতা দীপেন্দু প্রথমবার দাঁড়িয়ে বিধায়ক হবেন, এমনটাই অনেকে মনে করছিলেন। কিন্তু পোড় খাওয়া শ্রমিককে বিজেপি সেখানে প্রার্থী করে সফল হয়। খেলা ঘুরিয়ে বসিরহাট দক্ষিণ উপনির্বাচনে জিতে বাংলা বিধানসভায় বিজেপির খাতা খোলেন শ্রমিক। মাত্র 3 বছরের মধ্যে শ্রমিক দলে 64,000 ভোট বাড়িয়েছিলেন। তবে 2 বছর বাদে শ্রমিক সেই আসন আর ধরে রাখতে পারেননি। 2016 বিধানসভা নির্বাচনে তৃণমূলের দীপেন্দু বিশ্বাস 24,000 ভোটে হারান শ্রমিক ভট্টাচার্যকে। এরপর 2019 লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপির জয় জয়কারের মাঝে দমদম কেন্দ্রে শ্রমিক হারেন সৌগত রায়ের বিরুদ্ধে। এরপর 2021 বিধানসভা ভোটে তিনি হারেন রাজারহাট গোপালপুর থেকে তৃণমূলের অদিতি মুন্সির কাছে। এরপর 2024 সালের এপ্রিলে শ্রমিককে রাজ্যসভায় পাঠায় বিজেপি। 2014 বসিরহাট দক্ষিণ উপনির্বাচনে জয়। এরপর 2016 বিধানসভা, 2019 লোকসভা এবং 2021 বিধানসভা ভোটে হার। 2024 লোকসভা ভোটে তাকে প্রার্থী করেনি দল। 24 লোকসভার টিকিট না দিলেও বঙ্গ বিজেপির ক্ষেত্রে শ্রমিকেই ভরসা বিজেপির, তার সভাপতি পদে বসিয়েই প্রমাণ করল গেরুয়া শিবির। দল পেল নতুন সেনাপতি শ্রমিক ভট্টাচার্যকে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। বঙ্গ বিজেপির ব্যাটন এখন শ্রমিক ভট্টাচার্যের হাতে। 61 বছরের শ্রমিক ভট্টাচার্যের নতুন ইনিংস শুরু হলো। তার পাশাপাশি তিনি বার্তা দিয়েছেন যে যারা ভালো কাজ করবে তারা একসময় কিন্তু ফল পাবে।
অর্থাৎ সাধারণ কর্মী থেকে উপনির্বাচনে জিতে আসা শ্রমিক ভট্টাচার্যই এখন দলের সভাপতি। সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন, অর্থাৎ বছর ঘুরলেই 26-এর বিধানসভা নির্বাচন। সেই উপনির্বাচনে কি করে বিজেপির সংগঠনকে আরও শক্তিশালী করা যায় এবং এই যে আদি ও নব্যের যে দ্বন্দ্ব রয়েছে বিজেপির মধ্যে এবং যে গোষ্ঠী দ্বন্দ্ব রয়েছে সেগুলোকে কাটিয়ে তিনি কিভাবে দলকে আরও শক্তিশালী করেন এবং এই যে বিজেপির লক্ষ্য 26-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলকে হাঁটানোর সেই স্বপ্ন কতটা পূরণ করতে পারেন সেটাই এখন দেখার। গৌরব, আর এখানেই একটা ইঙ্গিত কিন্তু বিজেপির তরফ থেকে কেন্দ্রীয় নেতৃত্বকে চাপ দিয়ে দেওয়া হলো। ভাগবত লেখা রয়েছে, ফলের আশা করলে হবে না, রীতিমতো কর্ম করে যেতে হবে। এক প্রকার সেটাই যেন বিজেপি বার্তা দেওয়ার চেষ্টা করলো। একজন সাধারণ কর্মী থেকে উঠে আসা পোড় খাওয়া রাজনীতিবিদকে রীতিমতো 2025-এ 2026-এর আগে, নির্বাচনের আগে বিধানসভা মূলত শ্রমিক ভট্টাচার্যের হাতেই মূলত রাশ তুলে দিল বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। এখন দেখার বিষয় মূলত 26-এ নির্বাচনের পূর্বে মূলত রাশ কতটা ধরে রাখতে সক্ষম হয় বঙ্গ বিজেপির নয়া সভাপতি। আজকের মতন ইঙ্গিত শেষ করছে এখানে। পরবর্তী সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন ট্রাইব টিভি বাংলায়। নমস্কার।